আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিক ই স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি ইতিহাস প্রথম পত্রের টপ 100 এমসিকিউ নিয়ে। যারা তোমরা 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের জন্য এই ইতিহাস প্রথম পত্রের এই 100টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথম এমসিকিউ সেটা দেখি। সেটা হচ্ছে, প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করছে? তাহলে ভারতবর্ষে ইউরোপীয় জাতির মধ্যে আগমনের ভিতরে ইংরেজ যারা আছে, ইংরেজদের আগমন হচ্ছে গিয়ে 1600 খ্রিস্টাব্দ। এরপরে ডাচ যারা, তাদের আগমন হচ্ছে কি তোমার 1602 খ্রিস্টাব্দে। আর দিনেমার, এটা বলা হয় ডেনমার্কের অধিবাসীদেরকে। ডেনমার্কে তারা হচ্ছে অনেক পরে আসছে, ইউরোপীয়দেরও মানে ইংরেজ, ডাচ এবং পর্তুগিজদেরও পরে আসছে। আর পর্তুগিজদের আগমনটা হচ্ছে কি তোমার 1498 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তাহলে অপশন হবে ক। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে আসেন? তো প্রশ্ন আসতে পারে কালিকট বন্দর কোথায়, সেটা হচ্ছে কলকাতায়। সেটা হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্নটা আমরা দেখি, দিনেমার কাদেরকে বলা হয়? তাহলে মালয়েশিয়ার অধিবাসী, অপশন নাম্বার কতে আমরা দেখি, সেটা হচ্ছে মালয়েশিয়ার অধিবাসীদেরকে মালয় বলা হয়, ফ্রান্সের অধিবাসীদেরকে ফরাসি বলা হয়, ডেনমার্কের অধিবাসী আছে আর হল্যান্ডের অধিবাসী অর্থাৎ নেদারল্যান্ডের অধিবাসীদেরকে ডাচ বলা হয়, আর ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দিনেমার। পরবর্তীতে আমরা যে এমসিকিউটা আছে ওটা দেখি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? তাহলে হচ্ছে গিয়ে মোগল সম্রাট দেওয়ানি লাভ করে, মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময়, এই 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি লাভ করে? দেওয়ানি লাভ করে। এর পরবর্তী প্রশ্নে আমরা দেখি, সেটা হচ্ছে কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। পরবর্তী অপশনটা আমরা দেখি, এমসিকিউটা আমরা দেখি, সেটা হচ্ছে 76-এর মন্বন্তর কত সালে হয়? এটা হচ্ছে দুইটা সাল, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। তাহলে ইংরেজি যেটা, সেটা হচ্ছে গিয়ে 1770, আর বাংলা হলে সেটা হচ্ছে 1176 সাল। এই 76-এর মন্বন্তর তোমাদের এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, সিকিউর জন্যই কি খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা মাস্ট বি পড়ে রাখবা 76-এর মন্বন্তর থেকে। এর পরবর্তী প্রশ্নে আমরা আসি, সেটা হচ্ছে 1770 সালে দুর্ভিক্ষের পরোক্ষ ফল কোনটি? তাহলে ওই যে দুর্ভিক্ষ, অনেক মানুষ মারা যায়, সেটার হচ্ছে দুর্ভিক্ষের পরোক্ষ ফলটা হচ্ছে দ্বৈত শাসনের অবসান। কারণ এই দ্বৈত শাসনের ফলেই তোমার 76-এর মন্বন্তরটা ঘটে। আর এই দ্বৈত শাসন ব্যবস্থা কি, এই ব্যবস্থাটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে কি দুইজনের শাসন। প্রথমটা হচ্ছে গিয়ে বিচার আর শাসন কার্য। এটা পরিচালনা করতো যারা সম্রাট বা হচ্ছে রাজা ছিল, তারা বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে রাজস্ব আদায়। তো রাজস্ব আদায়টা হচ্ছে কার ছিল? ইংরেজদের ইংরেজদের কাজ ছিল, ইংরেজদের শাসন ব্যবস্থাই ছিল। দুইভাবে শাসন করতো, একটা হচ্ছে বিচার কার্য বা শাসন কার্য, এরপর হচ্ছে রাজস্ব আদায় এর মাধ্যমে। তাহলে দ্বৈত শাসনটাও তোমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটা বিষয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্ন দেখি, ইংরেজরা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় কিসের মাধ্যমে? উন্নত সমর কৌশল প্রয়োগ করে। আমরা জানি ইংরেজরা হচ্ছে গিয়ে যখন তাদের শাসন কার্যটাকে একদম ইস্টাবলিশ করে, তখন হচ্ছে গিয়ে তারা এই কলকাতা পোর্ট দখল করে, এবং হচ্ছে গিয়ে কি সিরাজউদ্দৌলার সাথে যখন তাদের কি হয়, কনফ্লিক্টটা হয়, এর মাধ্যমে এরপর সূক্ষ্ম কৌশল প্রয়োগ করে। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা পরিবারদের সাথে ওরা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কি করে, ষড়যন্ত্র করে। ঠিক আছে, এরপরে চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছায়। তাহলে আমাদের অপশনটা হচ্ছে গিয়ে কত? 1, 2, 3, এখানে তিনটা অপশনই হচ্ছে গিয়ে কি সঠিক, তোমাদের অপশন ঘ দাগাবো আমরা। এরপর আসি আমরা পলাশী যুদ্ধের কারণ কি। পলাশী যুদ্ধের কারণ হচ্ছে নবাবের আদেশ অমান্য করে দুর্গ নির্মাণ,
ইংরেজ কর্তৃক দস্তকের অপব্যবহার, উপঢৌকন প্রথার প্রতি অসম্মান প্রদর্শন। তাহলে এখানে আনসারটা কি হবে? এখানে আনসারটাও 3, যেহেতু ওরা মানে অনেকগুলো দুর্গ নির্মাণ করতেছে, ইংরেজদের কর্তৃক দস্তকের অপব্যবহার করতেছে। আর এই একটাও কারণ ছিল উপঢৌকনের প্রতি অসম্মান। কারণ হচ্ছে যখন কেউ যদি নতুন নবাব হতো তখন ইংরেজদের যারা ছিল গভর্নর তারা হচ্ছে কি পাঠাতো, তোমার বিভিন্ন উপঢৌকন পাঠাতো, মানে বিভিন্ন ধরনের গিফট যেটাকে বলে ওটা পাঠাতো। তো সিরাজউদ্দৌলার ক্ষেত্রে সেটা কি হয় নাই, পাঠানো হয় নাই। এরপরে আমরা দেখি অপুত্র গনি মিয়া ছোট বোনের ছেলে মানিককে খুব ভালোবাসতেন। এক পর্যায়ে তার ভালো জমিগুলো মানিকের নামে লিখে দেন, ফলে গনি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হন। তাহলে আমরা এখানে উদ্দীপকে গনি মিয়া কে হবেন, মানে গনি মিয়ার সাথে নবাবের কোন নবাবের মিল আছে কি, মানে কোন নবাবের, সেটা হচ্ছে গিয়ে আলীবর্দী খাঁ, অর্থাৎ সিরাজউদ্দৌলার নানা। অর্থাৎ আলীবর্দী খাঁর 3 মেয়ে ছিল, তার মধ্যে এক মেয়ে হচ্ছে গিয়ে সিরাজউদ্দৌলার মা। তো আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলাকে কি করেন, তার নবাবের স্থলে নির্বাচন করে যান। এরপরের এমসিকিউটায় আমরা আসি, সেটা হচ্ছে পলাশী যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন কে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে পলাশী যুদ্ধ এই তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য গুরুত্বপূর্ণ, সবগুলো ইনফরমেশন। তাহলে এখানে আছে কি মীর মদন, মোহনলাল, মির্জাফর। তাহলে তোমার মির্জাফর তো ছিল হচ্ছে কি নবাবের পক্ষে না, নবাবের বিপক্ষে। তাহলে এখানে আনসার হবে 1 ও 2। এরপরে আসি বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে তাকে কি বলা হয়? স্বদেশী আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, সংস্কার আন্দোলন, ফরাজি আন্দোলন। তো ফরাজি আন্দোলনটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন। এরপর যে সংস্কার আন্দোলন সেটাও হচ্ছে গিয়ে সেটাও হচ্ছে না, সংস্কার আন্দোলন এখানে বঙ্গভঙ্গের সাথে রিলেটেড না। ওয়াহাবি আন্দোলন সেটা হচ্ছে ধর্মের সাথে রিলেটেড, ধর্মীয় আন্দোলন। তাহলে এখানে বঙ্গভঙ্গের সাথে যেই আন্দোলনটা উঠে সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। পরে আসি আমরা কে ইলবার্ট বিল প্রণয়ন করেন। তাহলে ইলবার্ট বিল প্রণয়নের সাথে হচ্ছে সংযুক্ত আছে কি লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড রিফন, লর্ড মিন্টো। তাহলে এই 4টা অপশনের মধ্যে লর্ড রিফন হচ্ছে কি ইলবার্ট বিলের সাথে সংযুক্ত। তো ইলবার্ট বিলটা কি, ইলবার্ট বিলটা হচ্ছে কি আইন বা বিচার কার্যের ক্ষেত্রে ভারতীয়রাও হচ্ছে গিয়ে কি করতে পারবে, ইংরেজদের বিচার কার্য প্রণয়ন মানে বিচার কাজ করতে পারবে। এটা হচ্ছে ইলবার্ট বিল। পরবর্তীতে ইংরেজরা এই বিলের বিপক্ষে কি হয়, ক্ষুব্ধ হয়। পরবর্তীতে এই বিলটা কি করা হয়, বাতিল করা হয়। এর পরবর্তী প্রশ্নে আসি আমরা, স্যার সৈয়দ আহমেদ খানের আন্দোলনটি কোন ধরনের আন্দোলন? তাহলে এই স্যার সৈয়দ আহমেদ খানের আন্দোলনটি হচ্ছে গিয়ে কি ব্রিটিশ বিরোধী আন্দোলন না, স্বরাজ সেটাও না, খেলাফতও না, সেটা হচ্ছে গিয়ে কি সংস্কার আন্দোলন। এরপরে আসি আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, মানে যেটাকে তোমার অন্ধকূপ হত্যাকাণ্ড হিসেবে ধরা হয়। তাহলে হচ্ছে গিয়ে কি এটা হয় 1919 সালে, যার এই হত্যাকাণ্ডের কারণে রবীন্দ্রনাথ নাইট উপাধিটা কি করেন, বর্জন করেন। এর পরবর্তীতে আমরা আসি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, ইস্কান্দার মির্জা, লিয়াকত আলী খান। তাহলে আমরা অপশন দেখে তোমরা কি আসে সেটা তোমরা গেস করো। আমরা দেখে অপশনে আসে সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে আসি জিন্নাহর 14 দফা উপস্থাপন করেন, মানে জিন্নাহর যে 14 দফা সেটা উপস্থাপন করেন 1929 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্নে আমরা আসি, সেটা হচ্ছে সাইমন কমিশনের অপর নাম কি ছিল? সাইমন কমিশনের অপর নাম ছিল হোয়াইট কমিশন। এর পরবর্তী প্রশ্ন আসে, সেটা হচ্ছে অখণ্ড বাংলার প্রস্তাবক কে? তো অখণ্ড বাংলার প্রস্তাবক অবশ্যই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি ছিলেন অখণ্ড বাংলার প্রস্তাবক। এরপর আসি মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন? মুসলিম লীগের কোন নেতা? তাহলে এখানে আছে সৈয়দ শামসুদ্দিন, এরপর আছে আবুল হাসিম, মাওলানা আকরাম খাঁ, খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন তো অপশন হবেই না, কারণ খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের এই পক্ষেই ছিল, মানে বাংলাকে যে রাষ্ট্রভাষা করবে সেটাও না, বা বাংলা রাষ্ট্রের প্রস্তাবও ছিল না স্বাধীন তাহলে এখানে ছিল মাওলানা আবুল হাসিম। এবার আসি আমরা 21 নম্বর প্রশ্নে আসি, সেটা হচ্ছে গিয়ে মুসলিম লীগের উদ্দেশ্য কি?
তাহলে মুসলিম লীগ সেটা হচ্ছে ব্রিটিশদের বিরোধিতা করা, ব্রিটিশদের প্রতি আনুগত্যের মনোভাব পোষণ করা, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ। তো প্রথমটা ছিল না, মুসলিম লীগের মূল ইয়েটা ছিল ব্রিটিশদের সাথে মানে একসাথে হয়ে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করে তাদের এই যে পূর্ব বাংলা বলি বা যেই ভারতীয় উপমহাদেশ ওখানে হচ্ছে গিয়ে তাদের কি উন্নয়ন সাধন করা। তাহলে এখানে আনসার হবে হচ্ছে 2 ও 3। এরপর আসি, প্রশাসনিক সুবিধার্থে লালপুর প্রদেশটিকে 2টি অংশে ভাগ করে, ফলে প্রদেশের একটি অংশের জনগণ এর বিরোধিতা করে দুর্বার আন্দোলন গড়ে তোলে। তার উদ্দীপকের সাথে ভারতীয় উপমহাদেশের কোন ঘটনার মিল আছে? তাহলে সেটা হচ্ছে গিয়ে কি বঙ্গভঙ্গ, যেটা 1906 সালে করা হয়, 1905 সালে করা হয়। তাহলে বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে, ঠিক আছে। এরপরে আসি, উক্ত পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার মূল কারণ। তাহলে বঙ্গভঙ্গ যখন করে তখন কলকাতার যে বাবুরা আছে তাদের ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, যেহেতু কলকাতা এখন রাজধানী না হয়ে সেটা হচ্ছে ঢাকা। এই জন্য যেহেতু তাদের ব্যবসা বাণিজ্য বা হচ্ছে তাদের স্বার্থে আঘাত থাকে, এই কারণে হিন্দুরা হচ্ছে কি এই বঙ্গভঙ্গের কি করে বিরোধিতা করে। এরপর হচ্ছে মুসলমানদের বিরোধিতা না, মুসলমানরা বঙ্গভঙ্গের বিরোধিতা করে না, সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা। তাহলে এই ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে মুসলমানদের বিরোধিতা না, 1 আর 3, অর্থাৎ এখানে আনসার হবে 1 আর 3। এরপরে আসি, অন্তদলীয় কোন্দলের কারণে মধুপুর ইউনিয়নের একটি রাজনৈতিক দলের 2টি কমিটি ঘোষণা করা হয়। এরপর হচ্ছে দাউদ মল্লিক এই প্রস্তাবের উপস্থাপক, তিনি প্রতিপক্ষের গ্রুপের স্বেচ্ছাচারী রাজনীতির প্রতিবাদে এই বিভাজনের প্রস্তাব উত্থাপন করেন। উদ্দীপকে উল্লিখিত দাউদ মল্লিকের সাথে জেমার পাঠ্য বইয়ের ব্রিটিশ ভারতের কোন নেতার মিল আছে? তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে ওই যে 2 নেশন থিওরি মানে দ্বিজাতি তত্ত্ব, তাহলে এখানে আমরা আনসারটা দেখি মোহাম্মদ আলী জিন্নার, যিনি হচ্ছে 2টা স্বতন্ত্র মানে জাতির ভিত্তিতে 2টা স্বতন্ত্র দেশ চাইছিলেন, ঠিক আছে। তাহলে 2 নেশন থিওরি এখানে এটার সাথে মিল রাখে। তাহলে দাউদ মল্লিকের পরবর্তী প্রশ্ন আমরা দেখি, দাউদ মল্লিকের প্রস্তাবটি ইতিহাসের কোন প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? সেটিকে লাহোর প্রস্তাব, সাহিত্য সিমলা ডেপুটেশন, শিক্ষা প্রস্তাব, কোনটা? সেটা হচ্ছে গিয়ে লাহোর প্রস্তাবের সাথে সম্পর্কযুক্ত। এবার আসি, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে একটু আগে বলছি সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। এরপরে আসি আমরা, রাজশাহীর ভুবন মোহন পার্ক কেন বিখ্যাত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে গিয়ে কি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থান হিসাবে কি বিখ্যাত। এরপরে আসি, পাকিস্তানের প্রথম গণপরিষদে নারী সদস্য কত ছিল? পাকিস্তানের প্রথম গণপরিষদে নারী সদস্য ছিল 1 জন। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে অপশনে কি আছে? লিয়াকত আলী খান, খাজা নাজিমুদ্দিন, রুহুল আমিন, ইস্কান্দার মির্জা। তাহলে এখানে আনসারটা হবে খাজা নাজিমুদ্দিন। এরপর প্রশ্ন আমরা দেখি, প্রথমবারের মতো বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে কবে? প্রথমবারের মতো সেটা হচ্ছে 1956 সালে ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার হচ্ছে কি দেন মানে করার জন্য উত্থাপন করেন, দাবি জানান। এরপর হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, বাক্যটিতে প্রয়োগ হয়েছিল কোনটি? ছাত্র নির্যাতন, নারীদের উপরে নির্যাতন, ছাত্র হত্যা, বাঙালির সীমাহীন দুঃখ। তাহলে এখানে অপশনটা হবে, রাইট আনসারটা হবে ছাত্র হত্যা, কারণ 1952 সালে ছাত্রদের উপরে কি করছে পুলিশ? গুলি চালাইছে। এর পরবর্তী প্রশ্নে আসি, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে ইউনেস্কোকে কয়টি দেশ সমর্থন করেছিল? 184, 186, 188, 190। তাহলে এখানে আনসার হবে 188। এরপর আসি, 21শে ফেব্রুয়ারি কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়? কত সালে? সেটা হচ্ছে 1999 সালে, ঠিক আছে। এরপরে আসি আমরা, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 237টি মুসলিম আসনের মধ্যে কতটি আসন লাভ করে? সেটা হচ্ছে 223টি আসন লাভ করে। তাহলে এখানে যে টপিকগুলো থেকে এমসিকিউগুলো আছে ওই টপিকগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। সেটা হচ্ছে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট সরকার, এই বিষয়গুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এরপর আসে আমরা, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন স্থায়ী ছিল? তাহলে যুক্তফ্রন্ট যখন সরকার গঠন করে এরপরে হচ্ছে
এই চট্টগ্রামের যে চিনি কলের দাঙ্গাকে কেন্দ্র করে যুক্তফ্রন্ট সরকারকে কি করা হয়, বহিষ্কার করা হয়। তাই যুক্তফ্রন্ট যে মন্ত্রিসভা বা যে সরকার, সেটার স্থায়িত্ব ছিল হচ্ছে 56 দিন। এরপর আসি ভাষা আন্দোলনের অন্যতম তাৎপর্য, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, জনগণের স্বতঃস্ফূর্ততা। তাহলে এখানে আনসার হবে 1, 2, 3 তিনোটাই। এরপর আসি রাজীব তার বন্ধুদের সাথে প্রতি বছর খালি পায়ে তার এক বন্ধুর জন্য শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। উদ্দীপকে উল্লিখিত শহীদ কোন আন্দোলনের সাথে জড়িত? যেহেতু খালি পায়ে প্রতি বছর আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, সেটা হচ্ছে গিয়ে ভাষা আন্দোলনের সাথে কি সম্পৃক্ত। এরপরে আসি আমরা উক্ত আন্দোলনের সাথে জড়িত শহীদ হলেন কে? তাহলে ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছেন? সেটা হচ্ছে শহীদ শামসুজ্জোহা না, উনি 69 গণ অভ্যুত্থান, শহীদ আসাদ 69 গণ অভ্যুত্থান, শহীদ হাবিবুর রহমান উনি হচ্ছে গিয়ে 14 ডিসেম্বর হচ্ছে তাকে হচ্ছে কি বুদ্ধিজীবী, মানে তাকে বুদ্ধিজীবী হিসাবে কি করা হয়, হত্যা করা হয় বা শহীদ করা হয়। তাহলে এখানে আনসার হচ্ছে কি আনসার হবে শহীদ সালাম, মানে সালাম বরকত জাব্বার, এর হচ্ছে কি ভাষা আন্দোলনের শহীদ। এরপরে আসি আমরা মৌলিক গণতন্ত্রের প্রবক্তাকে। তাহলে মৌলিক গণতন্ত্র সেটা হচ্ছে গিয়ে 1959 সালে বেসিক ডেমোক্রেসিতে কি করা হয়, প্রবর্তন করে আইয়ুব খান। বেসিক ডেমোক্রেসিটা প্রণয়ন করেন কে? আইয়ুব খান। এরপরে আসি আমরা 40 নম্বর প্রশ্ন যেটা দেখি, সেটা হচ্ছে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? সেটা হচ্ছে আনসার ইস্কান্দার মির্জা। এরপর আসি আমরা পাকিস্তান ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এই পাকিস্তান ভারত যুদ্ধকে কেন্দ্র করেই 6 দফায় একটা দফা অ্যাড করা হয় যে পূর্ব পাকিস্তানে কি করতে হবে, একটা প্যারামিলিটেশিয়ান বাহিনী গঠন করতে হবে, যারা হচ্ছে আমাদের যেই বর্ডার আছে এটাকে কি দিবে, নিরাপত্তা দিবে। তো এই ক্ষেত্রে আসো, সেটা হচ্ছে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ কি হয়, সংগঠিত হয়। ওই যুদ্ধে এই যে বাংলাদেশের যে বর্ডার যেটা ছিল সেটা কি ছিল, মানে সম্পূর্ণ অনিরাপদ ছিল, বা এখানে কোনো ধরনের কি হয় নাই, বর্ডার গার্ড বসানো হয় নাই। এবার আসি আমরা কতজনকে আগরতলা মামলার আসামি করা হয়? তাহলে আগরতলা মামলা আসামি করা হয় 35 জনকে, তার মধ্যে 1 নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে আসি আমরা সার্জেন্ট জহুরুল হক আগরতলা মামলার কত নাম্বার আসামি ছিলেন? তাহলে জহুরুল হক তিনি ছিলেন, তার নামে একটা হলও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি ছিলেন 17 নম্বর আসামি। এরপরে আসি 1969 গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন কে? আসাদ, রফিক, শফিক, জব্বার। তাহলে রফিক, শফিক, জব্বার এগুলো হচ্ছে কি ভাষা আন্দোলনের শহীদ। তাহলে শহীদ আসাদ হচ্ছে কি 69 গণ অভ্যুত্থানে শহীদ। এরপরে আসি আমরা ছাত্র সংগ্রাম পরিষদের কয়টি দফা ছিল? ছাত্র সংগ্রাম পরিষদের 11টি দফা ছিল। ওই 11টি দফাকে শর্ট করে সেটাকে 6 দফা করা হয়েছে। এরপর আসি আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? সেটা হচ্ছে আসাদ গেট 69 গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের স্মৃতি রক্ষার্থে, যেটা আইয়ুব গেট ছিল ওটাকে আসাদ গেট করা হয়। এরপরে আসি আমরা শহীদ আসাদ দিবস পালিত হয় কত তারিখে? সেটা হচ্ছে 20 জানুয়ারি। তারপরে আসি আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক কে? স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মনির না, গজি দেব সেটাও না। এরপর হচ্ছে কি তোমার অধ্যাপক গিয়াসউদ্দিন না, ডক্টর শামসুজ্জোহা, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রফেসর ছিলেন। এরপর আসি আমরা ঐতিহাসিক আগরতলা মামলার উদ্দেশ্য কি ছিল? আগরতলা মামলার উদ্দেশ্য ছিল 6 দফা দাবির আন্দোলনকে নস্যাৎ করা, কারণ 1966 সালে এই বাংলাদেশকে পূর্ববঙ্গকে তোমার সাহিত্য শাসন দেওয়ার জন্য কি করা হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, বা 6 দফা দাবি পেশ করা হচ্ছিল। এই 6 দফা দাবি সেটাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করে ওই আন্দোলনটাকে যেটা হচ্ছে সেটাকে নস্যাৎ করা, নিপীড়নের মাধ্যমে মানুষকে দমিয়ে রাখা, তারপরে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে বাধাদানকারীদেরকে শাস্তি দেওয়া। তাহলে 3 নাম্বারটা হচ্ছে না, এখানে হচ্ছে আনসার হবে 1 ও 2। 3 নাম্বার না, এখানে আনসার হচ্ছে কি 1 ও 2, এই দুইটা। 50 নম্বর এমসিকিউ যেটা, সেটা আমরা দেখি 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য কি? তাহলে গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, আঞ্চলিক স্বায়ত্তশাসন, সামরিক শাসনের বিরূপ শাসন।
সাধন। তাহলে এই তিনোটাই হচ্ছে কি 69 গণ অভ্যুত্থানের মানে লক্ষ্যের সাথে যায়, মানে এই তিনোটাই। যেহেতু আমরা 6 দফা আন্দোলনের মাধ্যমে সাহিত্য শাসন চাইছি, গণতন্ত্র চাইছি, যে ফেডারেল দুই মানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সংসদ বা সরকার ব্যবস্থা, আর এটার মাধ্যমে হচ্ছে কি যে আইয়ুব খানের 10 বছরের যে সামরিক শাসন সেটাকে কি করা, বিলোপ করা। পরবর্তী প্রশ্ন আসি আমরা, ক নামক দেশের জনৈক শাসক রাষ্ট্রের খ অংশের উপর স্বেচ্ছাচারী শাসন চালায়, এই কারণে জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং শাসকের পতন ঘটায়। তাহলে উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের কোন আন্দোলনকে মানে স্মরণ করিয়ে দেয়? তাহলে স্বৈর শাসক, সেখানে তোমার হয়তো বা থাকতে পারে, এরশাদ বিরোধী আন্দোলনও থাকতে পারে, অথবা 24-এর গণ অভ্যুত্থানও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে কি 69-এর গণ অভ্যুত্থান, যেটা স্বৈর শাসক মানে হচ্ছে তোমার আইয়ুব খানকে হটানোর জন্য যে আন্দোলনটা করা হয়। এবার আসি, উক্ত আন্দোলনে প্রতিফলিত কি হয়েছে মানে 69 গণ অভ্যুত্থানে, সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা, শোষণের হাত থেকে রক্ষা, স্বৈরাচারী শাসকের পতন। তাহলে এখানে আনসার 1 2 আর 3, মানে স্বাধীনতা অর্জনের বিষয়গুলো তখনও আসে নাই, তখন আমরা শুধু আসতেছি হচ্ছে কি শোষণের হাত থেকে রক্ষা করা, যে 6 দফা আন্দোলনের মাধ্যমে যে আমাদের আলাদা ফেডারেল রিজার্ভ ব্যাংক গঠন করতে হবে, মানে 2টা ব্যাংক থাকবে 2 দেশে, বা আলাদা মুদ্রা থাকবে যার মাধ্যমে কি মানি লন্ডারিংটা মানে টাকা পাচারটা হবে না। আর স্বৈরাচারী শাসকের উপরে যে দমন, স্বৈরাচারী শাসকের যে দমন নিপীড়নটা আছে ওটা হবে না। তাহলে এখানে আনসার হচ্ছে কি কত, 1 আর 2 আর 3। এরপরে আসি আমরা, পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন মানে স্থগিত করেন কে? এখানে কে অপশনে কি আছে, ইয়াহিয়া খান, আব্দুল কাইয়ুম খান, জুলফিকার ভুট্টো, টিক্কা খান। তো টিক্কা খান উনি ছিলেন সামরিক শাসক, তো জুলফিকার ভুট্টোও না, সেটা হচ্ছে ইয়াহিয়া খান। তখন হচ্ছে গণপরিষদের অধিবেশন মানে স্থগিত করেন। আইয়ুব খানের পরে তো আসে কে, ইয়াহিয়া খান। এরপর হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী গণহত্যা চালায় কোন রাতে, যেটা হচ্ছে অপারেশন সার্চলাইট আমরা বলি, সেটা হচ্ছে 25শে মার্চ কালো রাতে 1971 সালে। এরপর আসি আমরা, কোন দেশ 2টি স্বাধীনতা ঘোষণাপত্র আছে? পৃথিবীতে 2টা দেশ আছে শুধু, একটা হচ্ছে বাংলাদেশ আর আমেরিকা। এই 2টা দেশেরই কি আছে, স্বাধীনতার ঘোষণাপত্র আছে। এরপরে আমরা আসি, মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তি কে? মানে এখানে বীর উত্তম খেতাবপ্রাপ্ত সবাই হচ্ছে কি তোমার সামরিক ডিপার্টমেন্টেরই, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এর মধ্যেই, কিন্তু একজন ছিল বেসামরিক ব্যক্তি, তিনি হচ্ছে আব্দুল কাদের সিদ্দিকী। আর বর্তমানে বীর উত্তম হচ্ছে কি কজন, 67 জন। ঠিক আছে, বর্তমানে বীর উত্তম 67 জন। এরপরে আসি আমরা, সার্জেন্ট জহুরুল হক কোন বাহিনীতে ছিলেন? সার্জেন্ট জহুরুল হক ছিলেন বিমান বাহিনীতে। ঠিক আছে, এরপরে আসি, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী কয়জন? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী 2 জন, সেতারা বেগম, ডক্টর সেতারা বেগম, আরেকজন হচ্ছে গিয়ে তোমার তারামন বিবি। এরপর আসি, সাইমন ড্রিঙ্ক পেশায় কি ছিলেন? শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, উকিল। তাহলে এখানে অপশনটা হবে সাইমন ড্রিঙ্ক ছিলেন সাংবাদিক। পরবর্তী প্রশ্নে আসি আমরা, স্বাধীন বাংলার বেতার কেন্দ্র স্থাপিত হয় কোথায়? সেটা হচ্ছে গিয়ে কি কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলা স্থাপিত হয় চট্টগ্রাম। ঠিক আছে, এরপর আসি, মুক্তিযুদ্ধের সময় কয়টি ব্রিগেড ফোর্স ছিল? তাহলে মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স ছিল 3টি। ব্রিগেড ফোর্সটা কি, ব্রিগেড ফোর্স হচ্ছে কি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ফোর্স। তো কি ছিল, একটা ছিল জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। জেড ফোর্সে ছিল মেজর জিয়াউর রহমান। এস ফোর্সে ছিল শফিউল্লাহ। এরপর হচ্ছে কে ফোর্সে ছিল খালেদ মোশাররফ। ঠিক আছে, তোমরা মুক্তিযুদ্ধের সময় এই যে অপারেশন সার্চলাইটের সাথে তোমরা অপারেশন জ্যাকপটটাও পড়বা। অপারেশন জ্যাকপট। এরপর হচ্ছে কি মুক্তিযুদ্ধে হচ্ছে কি অপারেশন সার্চলাইটটাও পড়বা। অপারেশন সার্চলাইট। এই দুটো অপারেশন খুব ভালো করে পড়বা। তারপর জ্যাকপটটাকে অবশ্যই একটু গুরুত্ব দিবা।
এরপর হচ্ছে গিয়ে সেক্টরগুলো পড়বা, মুক্তিযুদ্ধের সময় সেক্টর, কোন সেক্টরে কে করছে, মানে কে যুদ্ধ করছে, কার অধীনে ছিল, বা কোন সেক্টর কোন জেলার অধীনে ছিল, কোন জেলার অধীনে মানে কোন সেক্টর অধীনে কোন কোন জেলা ছিল ওগুলো পড়বা। এখানে সেক্টর কমান্ডার পড়বা, মানে এগুলো হচ্ছে কি তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে গিয়ে পাশাপাশি তোমরা হচ্ছে গিয়ে মুজিবনগর সরকারটাও পড়বা, আমরা আসতেছি সামনে। এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখি তাহলে 3 জন। এরপরে হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের বর্তমান নাম সেটা হচ্ছে জহুরুল হক হল, ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবা। পাকিস্তান ভারতকে আক্রমণ করে কত তারিখ, সেটা হচ্ছে গিয়ে 1 ডিসেম্বর 1971, 9 জানুয়ারি 1971, 3 ডিসেম্বর 1971, 8 অক্টোবর 1971। তাহলে এখানে রাইট আনসারটা হবে 3 ডিসেম্বর 1971। তারপর প্রশ্নটা দেখি, তাজউদ্দিন আহমদ মুজিবনগর সরকারের কোন মন্ত্রী ছিলেন? তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকার। তারপর প্রশ্নটা দেখি আমরা, তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের কোন মন্ত্রী ছিলেন? তাহলে তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। এর পরবর্তী প্রশ্নটা দেখি, মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এখানে দেখি মেহেরপুর, কালুরঘাট, কলকাতা, ঢাকা। তাহলে মুজিবনগর সরকারের সদর দপ্তর অবস্থিত ছিল কলকাতায়, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের কোন মন্ত্রী ছিলেন? তাহলে অপশন কি আসছে দেখো, আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সমাজ কল্যাণমন্ত্রী। তাহলে ক্যাপ্টেন মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। আমি প্রথমে বলছি মুজিবনগর সরকারটা খুবই গুরুত্বপূর্ণ। মুজিবনগর সরকারের যারা যারা দায়িত্বে ছিল তারা এই বিষয়গুলো তোমরা দেখবা। দায়িত্ব, মুজিবনগর সরকারের দায়িত্ব যেগুলো ছিল ওটা তোমরা দেখবা, কার দায়িত্ব কি ছিল, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আর এখান থেকে যা আছে ওটা তো আসতেই পারে। মুজিবনগর সরকারের কখন শপথ গ্রহণ করে? তাহলে মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল, শপথ হয় 17 এপ্রিল, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নটা দেখি, মুজিবনগর সরকারের যে শপথ বাক্য যেটা আছে ওটা পাঠ করান কে? অধ্যাপক ইউসুফ আলী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ধরো স্টার্ট মার্ক দেওয়ার মতো একটা প্রশ্ন, এটা হয়তো যে কোনো একটা বোর্ডে চলে আসবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, সেটা হচ্ছে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার কয় নং থিয়েটারে, মানে থিয়েটার রোডে স্থাপিত? সেটা হচ্ছে গিয়ে 8 নং থিয়েটার রোড, ঠিক আছে, 8 নং থিয়েটার রোড। এটা একদম, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও আসতে পারে, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী কত তারিখে আত্মসমর্পণ করেন? পাকিস্তান সেনাবাহিনী সেটা হচ্ছে 16 ডিসেম্বর, যেটা আমরা জানি জগজিৎ সিং আরোরা এর নিকট এই যে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে সাইন করেন। 93,000 পাকিস্তানি সৈন্য তখন কি হয়? গ্রেপ্তার হয়। এরপরে আসি আমরা, তৎকালীন ইপিআর স্বাধীনতার ঘোষণা প্রচার করে ট্রান্সমিটারের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে, টেলিপ্রিন্টারের মাধ্যমে। এখানে আনসার হচ্ছে গিয়ে 1, 2, 3 তিনোটাই, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে পাক হানাদার আক্রমণের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন কোন বাহিনী? প্রথম প্রতিরোধ সেটা পুলিশ, ইপিআর, সেনাবাহিনী ছিল না। আনসার হবে 1 ও 2, ঠিক আছে। আনসার হচ্ছে কি 1 ও 2। এর পরবর্তীতে আসি আমরা, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি মুজিবনগর সরকারের রাজনৈতিক সদস্যও ছিলেন। মুক্তিযুদ্ধের এই সরকার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করছিল। এরপর হচ্ছে 73, মানে প্রশ্নটা হচ্ছে কি এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণটা কি? তাহলে একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি মুজিবনগর সরকারের রাজনৈতিক সদস্যও ছিলেন। মুক্তিযুদ্ধে এই সরকারের গুরুত্বপূর্ণ কাজও, তার কি দায়িত্ববোধ, মনুষ্যত্ববোধ, দেশপ্রেম, অবশ্যই এখানে দেশপ্রেমটাই হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আসি, উক্ত সরকার যেসব গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে, উক্ত সরকার কি করে? কূটনৈতিক তৎপরতা, ঠিক আছে, বেসামরিক প্রশাসন, সেটাও ঠিক আছে, নৈতিক মনোবল অক্ষুণ্ণ রাখা। তাহলে আমরা সাথে 3টে আনসারই হয়, এখানে 3টে আনসারই সঠিক। তাহলে আনসার হচ্ছে 1, 2, 3। পরবর্তী প্রশ্নে আসে আমরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্বনেতার অবদান তুলনাহীন? তাহলে হচ্ছে ইন্দিরা গান্ধী, মানে ভারত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি করছে? অসংখ্য, মানে অনেক দিক থেকে, এই যে শরণার্থী আশ্রয় থেকে শুরু করে মুক্তিযুদ্ধদের ট্রেনিং দেওয়ার থেকে শুরু করে সব দিক থেকে সহায়তা করছে। তো এক্ষেত্রে ইন্দিরা গান্ধীর অবদানটা হচ্ছে কি ভারত বা ইন্দিরা গান্ধীর অবদান
তুলনায়। এরপর হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন কোথায় স্থাপিত হয়? তার প্রথম মিশন অবশ্যই হচ্ছে গিয়ে কোথায়? ভারতেই। এরপর হচ্ছে সাইমন ড্রিঙ্ক কোন দেশের হচ্ছে গিয়ে নাগরিক? তিনি হচ্ছে যুক্তরাজ্যের নাগরিক। তিনি হচ্ছেন কি যুক্তরাজ্যের নাগরিক। জর্জ হ্যারিসন কে ছিলেন? জর্জ হ্যারিসন সঙ্গীত শিল্পী ছিলেন। তো এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে কি কনসার্ট ফর বাংলাদেশ। তাহলে তোমরা কনসার্ট ফর বাংলাদেশটাও একটু ভালো করে দেখবা, কনসার্ট ফর বাংলাদেশ, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন থেকে বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত রবিশঙ্করের জন্মস্থান কোথায়? সেটা হচ্ছে ভারত। তিনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন, ঠিক আছে। এবার হচ্ছে আকাশবাণী যে রেডিও, এটি কোন দেশের? রাশিয়া, ভারত, ভুটান? অবশ্যই ভারতের। আকাশবাণী রেডিওর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন কি করা হতো? জানিয়ে দেওয়া হতো। এরপর আসি বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা? সেটা হচ্ছে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং মিডিয়া। ব্রিটিশ ব্রডকাস্টিং মিডিয়া সেটা হচ্ছে কি যুক্তরাজ্য। এর পরবর্তী প্রশ্নে আসি, কোন বৃহৎ শক্তি রাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা মুক্তিযুদ্ধে কি করে? বিরোধিতা করে। এরপর যে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? কনসার্ট ফর বাংলাদেশ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে 1 আগস্টে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। 1 আগস্ট, 1 আগস্ট নিউ ইয়র্কে কি হয়? অনুষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ 1971 সালে। এরপরে আসি আমরা, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? সেটা হচ্ছে গিয়ে 1974 সালে। এরপরে আসি বাংলাদেশের, তাহলে এই যে বাংলাদেশ ও জাতিসংঘ, এই জিনিসটা ভালো করে মনে রাখবা। বাংলাদেশ ও জাতিসংঘ, বাংলাদেশ এবং জাতিসংঘের ভিতরে যে ইনফরমেশনগুলো আছে ওগুলো কি তোমরা খুব ভালো করে মনে রাখবা। এরপর আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী রাষ্ট্র কি ছিল? চীন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। চীন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। তাহলে বাংলাদেশের বিরোধী রাষ্ট্র ছিল চীন ছিল আর যুক্তরাষ্ট্র ছিল। এখানে আনসার হবে 1 ও 2। এরপরে আসি আমরা, চীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করছিল কেন, মানে করেছিল কিভাবে? দেখো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে সমর্থন জানিয়ে ওরা বলছিল এটা হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, মানে ইন্টারনাল সমস্যা বা ওদের গৃহযুদ্ধ। এরপর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে না, পিকিং রেডিও থেকে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচার। তাহলে পাকিস্তান বাহিনীকে অস্ত্র দিচ্ছে, এরপর পিকিং রেডিও থেকে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচার করে, এগুলো না। তাহলে এখানে আনসার হবে হচ্ছে গিয়ে 1 ও 2। এখানে আনসার হচ্ছে কি 1 ও 2, এটা হবে না। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, সেটা হচ্ছে ক দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে এক বিরূপ মন্তব্য করেন? তাহলে ক দেশের পররাষ্ট্রমন্ত্রী, তো আমরা জানি কোন পররাষ্ট্রমন্ত্রী করেন। ক দেশ বলতে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়েছে। উক্ত পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তাহলে এখানে কে ছিল? সেটা হচ্ছে হেনরি কিসিঞ্জার, ইন্দিরা গান্ধী, সি পেং ভিএ, এরপর হচ্ছে গিয়ে জর্জ হ্যারিসন। তাহলে এখানে রাইট আনসারটা হচ্ছে কি হেনরি কিসিঞ্জার, ঠিক আছে। এখানে রাইট আনসারটা হচ্ছে হেনরি কিসিঞ্জার। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের উত্থাপিত সকল প্রস্তাবে ইসরায়েলি স্বার্থের মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাটো প্রদান করে। তাহলে আমরা আগে দেখতে হবে ইউএন মানে জাতিসংঘে ব্যাটো প্রদানকারী দেশ কয়টি? তাহলে যে ব্যাটো প্রদানকারী দেশ হচ্ছে গিয়ে 5টি। একটা হচ্ছে ইউকে, ইউএসএ, রাশিয়া, এরপর হচ্ছে ফ্রান্স, এরপর হচ্ছে চীন। এই 5টি দেশ, 1 2 3 4 5। তার মধ্যে শুধুমাত্র রাশিয়া হচ্ছে গিয়ে কী করতো? বাংলাদেশকে সমর্থন করতো। ইউকেও করতো, কিন্তু ইউএসএ আর চীন বাংলাদেশে কী করতো? বিরোধিতা করতো, মানে ব্যাটো পাওয়ারটা খাটাইতো। তাহলে উদ্দীপকের সাথে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে কোন রাষ্ট্র, মানে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে রাষ্ট্র, তাহলে পক্ষের রাষ্ট্র কে ছিল? ওই যে রাশিয়া। তাহলে আনসারটা হবে কি রাশিয়া। তাই ভারত ব্যাটো প্রদানকারী দেশ না, যুক্তরাষ্ট্র ব্যাটো প্রদানকারী দেশ, তবে হচ্ছে বাংলাদেশের পক্ষে কখনো বলতো না, মানে চুপ থাকতো। আর বাংলাদেশের পক্ষে বলতো, মানে বাংলাদেশের বিরতির পক্ষে বলতো রাশিয়া। তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে কি রাশিয়া। তাহলে এবার আসি আমরা, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে? সেটা হচ্ছে গিয়ে সামাজিক উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে, ধর্মীয় উদ্দেশ্যে, প্রাচ্যে, বাণিজ্যিক, আধিপত্যের উদ্দেশ্যে।
তাহলে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সাধারণত প্রথমে এই ভারতীয় উপমহাদেশে আসে বাণিজ্যের কারণে, বাণিজ্যের জন্যই আসে। প্রথমত তাদের কোনো এখানে শাসনের কোনো ইচ্ছে ছিল না। পরবর্তীতে যখন দেখছে যে এখানে তো সবাই এক একজনের মতোই আছে, তখন ওরা কী করছে, এখানে তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। এরপর আসি ভারত ও পাকিস্তান নামে রাষ্ট্র দুটি সৃষ্টি হয় কত সালে, সেটা হচ্ছে 1947 সালে টু নেশন থিওরির মাধ্যমে। এরপরে আসি আমরা সিটি কর্পোরেশনকে দুইটি ভাগে বিভক্ত করে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ নামে দুইটি সিটি কর্পোরেশন সৃষ্টি হয়েছে, যা দুইজন নির্বাচিত মেয়র কর্তৃক পরিচালিত হচ্ছে। উদ্দীপক ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঘটনার মিল আছে, সেটা হচ্ছে গিয়ে কি তোমার বঙ্গভঙ্গের মিল আছে, ঠিক আছে। এরপরে আসি উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে মিলে যাওয়া ব্রিটিশ ভারতের ঐতিহাসিক ঘটনার পরে কি হয়, জাতীয়তাবাদী আন্দোলন বাধাগ্রস্ত হয়, সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়, এরপর হচ্ছে শাসকদের প্রতি মানুষের আস্থা বাড়ে না। তাহলে আনসার হবে 1 ও 2। এরপর হচ্ছে বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য কে দেন, আমি বলছি প্রথম বক্তব্য দেন ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে প্রথম বক্তব্য দেন। সেটা হচ্ছে গিয়ে বীরেন্দ্রনাথ দত্তের বাড়ি হচ্ছে গিয়ে কোথায়, কুমিল্লায়। বীরেন্দ্রনাথ দত্তের বাড়ি হচ্ছে কুমিল্লা। এরপরে আসি আমরা গণপরিষদের মূলনীতি কমিটির প্রথম রিপোর্টে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলেন কে, উর্দুকে। তাহলে এখানে অপশানে কি আছে, মোহাম্মদ আলী জিন্নাহ, খাজা নাজিমউদ্দিন, লিয়াকত আলী, নুরুল আমিন। তাহলে এখানে হচ্ছে কি লিয়াকত আলী খান। তিনি যদিও বাংলা বা মানে আমাদের দেশে দিয়েছিলেন, তবে তার মানে বাংলাদেশি বংশোদ্ভূত ছিলেন পূর্ব পাকিস্তানে, কিন্তু তিনি বড় হয়েছেন বা উনি কখনো বাংলা কথা বলতে পারতেন না। উনি বড় হয়েছেন বা ওনার জীবনটা কাটছে পশ্চিম পাকিস্তানে। এরপর আসি বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয় কোন সংগঠন, সেটা হচ্ছে ইউনেস্কো। তাহলে ইউনেস্কো হচ্ছে গিয়ে কী দেন, বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেন। এরপর আসি ভাষা আন্দোলনের তাৎপর্য কোনটি, ভাষা আন্দোলন সেটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্য শাসন, বাংলার ইসলামী চেতনা। তাহলে বাংলার ইসলামী চেতনা তো হবে না, ভাষা আন্দোলনের সাহিত্য শাসনের কোনো বিষয় আসে না, অর্থনৈতিক সমৃদ্ধিরও কিছু আসে না, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। মানে বাংলা ভাষাকে কনসিডার করা হতো হচ্ছে কি হিন্দুদের ভাষা হিসেবে, সেটা না। পরবর্তী প্রশ্নে আসি আমরা, পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের দাবি সংবলিত প্রস্তাব কোনটি। পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের জন্য প্রস্তাব যেটা করছে সেটা হচ্ছে গিয়ে কি ঐতিহাসিক 6 দফা। এর পরবর্তী প্রশ্নে আসি আমরা, সেটা হচ্ছে গিয়ে বাঙালির উপর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডের নাম কি, সেটা হচ্ছে অপারেশন সার্চডন, অপারেশন ক্লিন হার্ট, অপারেশন সার্চলাইট। সেটা হচ্ছে 25শে মার্চ যে কালো রাতে যে অপারেশনটা চালানো হয় সেটা হচ্ছে গিয়ে কি মানে সবচেয়ে নৃশংস অপারেশন যেটা চালানো হয় সেটা হচ্ছে অপারেশন সার্চলাইট। সেটা জগৎ এটা যে চালায় সেটা হচ্ছে টিক্কা খান। এখানে একজন ছিল হচ্ছে গিয়ে কি টিক্কা খান, যিনি হচ্ছে কি সামরিক প্রধান। এরপর হচ্ছে ভুট্টো আর টিক্কা খান, ভুট্টো আর টিক্কা খান এই দুইজন মিলে হচ্ছে কি অপারেশন সার্চলাইটের নীল নকশা করে যান। এরপর আসি আমরা, কে ভারতের সর্বশেষ গভর্নর ছিলেন। তাহলে ভারতের সর্বশেষ গভর্নর লর্ড মাউন্টব্যাটেন, এরপর হচ্ছে গিয়ে জওহরলাল নেহরু, লিয়াকত আলী খান, লর্ড ক্লাইভ। তাহলে সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এরপরে আসি আমরা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে কোন পথ অবলম্বন করে। যে বঙ্গভঙ্গ বিরোধী মানে এই যে বাংলার বঙ্গভঙ্গের পক্ষ, বঙ্গভঙ্গের পক্ষ তোমরা এই জিনিসটা মনে রাখবা, পক্ষ ছিল মুসলিমরা, বঙ্গভঙ্গের পক্ষ ছিল কি মুসলিমরা, আর বিপক্ষ ছিল হিন্দুরা, বিপক্ষ ছিল কি হিন্দুরা, ঠিক আছে। তাহলে এখানে সাম্যবাদের, সন্ধি চুক্তির, গণ আন্দোলনের, সন্ত্রাসবাদের। এই সন্ত্রাসবাদের মানে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা যখন লাগলো হিন্দু মুসলিম, এই হিন্দু আর মুসলিম এই দুইটা মিলে যখন সাম্প্রদায়িক দাঙ্গা মানে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে চলে গেছে, দুইটা দিকে চলে গেছে, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে চলে যায়, ঠিক আছে। তখন হচ্ছে কি বঙ্গভঙ্গটাকে কি করে ফেলা হয়, রদ করে ফেলা হয়, বঙ্গভঙ্গটাকে কি করে ফেলা হয়, রদ করে ফেলা হয় কত সালে, 1911 সালে। আর যে বঙ্গভঙ্গ যেটা সেটা করা হয় 1905 সালে।
মানে 5 সালে বঙ্গভঙ্গ করা হয় আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এতটুকুই। এই 100টা এমসিকিউ যে সকল টপিকগুলো থেকে আসছে ওই সকল টপিকগুলো থেকেই তোমরা কি পাবা, কমন পাবা। তোমরা আর একটু মোর ডিটেলস করে যাবা, যাতে সিকিউ আর এমসিকিউ দুইটাই কি করতে পারো, কভার করতে পারো।